শরীর, তোমাকে ধন্যবাদ। বহুদিন আশ্রয় দিয়েছ, আশৈশব কত না মিথ্যার তাপে তোমাকে করুণ জ্বালিয়েছি। তুমি ঘুমোতে চাইলে কত নষ্ট শব্দের তাণ্ডবে নৃশংস জাগিয়ে রেখে বলেছি, তোমাকে শুনতেই হবে আমার দাউ দাউ দুঃখ, তুমুল হুঙ্কার, ক্রোধ, না পাওয়ার শ্মশান ভাসানো হাহাকার। তোমাকে ধন্যবাদ হে শরীর, তোমার জন্যই আমি জন্ম চিনেছি বারবার। সন্তানের যে নবীন মায়া কায়া হয়ে চুম্বনের মতো গাঢ় চলে আসে বুকে, নিঃশ্বাস পবিত্র করে প্রতিদিন চেনায় ঈশ্বর, সেও তো আমারই তুমি হে শরীর। হে আমার 53 বছর দীর্ঘ শিশু কিশোর যুবক প্রৌঢ়ের গড়ে ওঠা মহামাংস, তুমি বছর হারানো এক পথিক পার্থকে আজও আশ্রয় প্রশ্রয় দিয়ে তাকে সাদা কাগজ কালিতে রেখেছ ফলশ্রুতিহীন। তার বদলে আমি ফেরার সময় এলে দয়ার দাবাগ্নি দিয়ে তোমাকে পুড়িয়ে করে রেখে যাব ছাই। এর চেয়ে বড় কোনো কৃতজ্ঞতা বোধ আজ আমার ভাষায় আসছে না। নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় কবির সঙ্গে দেখার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে কবির লেখা নিয়ে আমি হাজির হয়েছি এই আসরে, তার লেখা কবির সঙ্গে দেখার আড্ডায় কখনো পড়া হয়নি এর আগে, যদিও আমি এবং আমার মতো অনেক পাঠকই তার অনুরাগী। তিনি সমরেন্দ্র সেনগুপ্ত। এই বইয়ের নাম এক বচন বহু বচন। তার বহু প্রকাশিত গ্রন্থের মধ্যে একটি গ্রন্থ যা আমার বড় প্রিয়। 1993 সালে এই গ্রন্থ প্রকাশ পায়। সমরেন্দ্র সেনগুপ্তর এই কবিতাটি, বিশেষত যেটি দিয়ে শুরু করলাম, অন্ত্যেষ্টি, আমাকে বারে বারে ভাবায়, কারণ এভাবে আর কখনো কাউকে বলতে শুনিনি। এত নির্মল অথচ নির্মমভাবে সমরেন্দ্র সেনগুপ্ত বলছেন যে এই যে শরীর, যা আসলে আমাদের জীবনের পোশাক, যা আমাদের ধারণ করে রাখে শৈশব থেকে বার্ধক্য অবধি, এ তো আসলে খোলস। অথচ এরই মধ্য দিয়ে আমাদের চিন্তা, ভাবনা, পথ চলা, চেতনা, একে আমরা বদলে কি দিই? ফেরার সময়, বলছেন সমরেন্দ্র, অর্থাৎ মৃত্যুর পর, তাকে আমরা পুড়িয়ে ছাই করে দিয়ে যাই, আগুনের নৌকোয় তুলে দিয়ে বিদায় নিই। অর্থাৎ সারা জীবনের এই যে বহন ভার, তার প্রতিদানে আমরা শরীরকে আগুন ফিরিয়ে দিই। কি অদ্ভুত বৈপরীত্য, অথচ সত্য। এর জন্য যে দার্শনিক কবি মনের প্রয়োজন ছিল, তার মালিক ছিলেন সমরেন্দ্র সেনগুপ্ত। তাই আজ সমরেন্দ্র সেনগুপ্তর কয়েকটি নির্বাচিত লেখা আপনাদের জন্য। ছোট্ট একটি লেখা এবার পড়ি। হঠাৎ ট্রেনের মধ্যে লালন। গাইতে গাইতে গলা ভেঙে গেছে, তবু সে গাইছে গান। আন্তরিক ভুল সুরে কেঁপে কেঁপে উঠছেন ফকির লালন। দুঃখের লাবণ্যে দীপ্ত অঙ্গে তার দৃশ্য রসকলি। বীরভূমের উদাসী মর্তে প্রাণপণ পাড়ি দেয় আমাদের ছোট্ট রেলগাড়ি। মানুষের ভিড়েও এখন আকণ্ঠ ধ্বনিতে উঁচু হয়ে আছে এক বৈরাগিনী। গাইছে অথচ একবারও পয়সা চাইছে না। পুরুষের কাছে সুর তাকে করেছে অচেনা। এক হাত একতারায়, অন্য হাত সুফি আকাশের দিকে তুলে স্বরলিপি আছড়ানো গান গাইছে আনমনা নারী। বামন চিনি পৈতে প্রমাণ, বামনি চিনি কি করে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই দিয়ে লেখাটি শেষ, লালনের দুটি অতি পরিচিত পংক্তি দিয়ে। কিন্তু কি আশ্চর্য সমস্ত বৈপরীত্যকে পাশাপাশি বসিয়েছেন সমরেন্দ্র। দুঃখের লাবণ্যে দীপ্ত। দুঃখকে আমরা সবসময় ঋণাত্মক কোনো বিশেষণ দিয়ে বর্ণনা করি। দুঃখেরও যে লাবণ্য হয় আর তারও যে দীপ্তি হয়, এ কি এভাবে কেউ লিখেছেন? বৈরাগিনী কথাটাকে কি সুন্দরভাবে এনে বসিয়েছেন। এই যে বলছেন এক হাত একতারায়, অন্য হাত সুফি আকাশের দিকে তুলে,
আকাশকে সুফি করে দিচ্ছেন, অথচ আসলে গানের ভাবটি সুফি। কিন্তু তাকে তিনি কিভাবে প্রতিস্থাপিত করছেন? হাত যে আকাশের দিকে উঠেছে, সেই আকাশকেই তিনি সুফি করে দিচ্ছেন। আর বলছেন, স্বরলিপি আছড়ানো গান গাইছে আনমনা নারী। এ কি আশ্চর্য পংক্তি! স্বরলিপির মতো একটা নরম বিষয়কে তিনি আছড়াচ্ছেন, অথচ যার কণ্ঠের মধ্যে দিয়ে সেই স্বরলিপি বর্ণিত হচ্ছে, সেই নারীকে বলছেন আনমনা। আবারও সেই বৈপরীত্যের খেলা। আমার খুব প্রিয় একটা লেখা পড়ি, শিকাগো স্মৃতি। যা রাখি শব্দের কাছে, তাকে তুমি তুলে নিতে চেও না দুঠোঁটে। এ প্রবাস বড় বেশি নির্বিঘ্ন কুসুমে ভরে আছে। গাছে ফুল কার্নেশন, আছে ঘন গাঢ় মেপলের গোলাপি উল্লাস। নিচে মানুষের সমতলে কিন্তু একটিও ঝরা পাতা নেই। ঝরা পাতা ছাড়া কি গাছকে মানায়? এই গোলাপ প্রলাপময় ভিনদেশি বাতাসে আমার শব্দকে গান করে এখনই তুলনা। পাথরের জ্যোতিচিহ্নময় শিকাগো আকাশে নক্ষত্রের সুসময় আসেনি এখনো। দূর জলের আকাঙ্ক্ষা ভেসে আসে। লেক মিশিগান বর্ষা ডাগর হয়ে ক্রমশ এগিয়ে এসে রাস্তার পাশে শুয়ে আছে। ওপারে যাব না, তবু তার কল্লোল আমার আজ বড় দরকারি। যে নারী রমণী, তাকে আমি দিতে পারি ভাষার বিভাস ভরা ছোট ভালোবাসা। তুমি নারী, তুমি প্রবাসীর কাছে শুধু ভাষার অভ্যাস। তুমি স্পর্শে স্থাপত্য হতে পারবে না কখনো। যা রাখি শব্দের কাছে, তাকে আমি নারী করে তুলি না কখনো। এই শুক্ল শিকাগো নয় ততখানি দামি। এখানে দুটি কথা বলবো। লেখাটি কেমন তা বলার ধৃষ্টতা বা যোগ্যতা কোনোটাই আমার নেই, পাঠক তা বুঝতেই পারছেন। কিন্তু শিকাগোর মতো একটা বিদেশি শব্দ, একটা শহরের নাম, তাকে কি সহজে বাংলায় বইয়ে দিচ্ছেন। এ যেমন বাংলা ভাষার তারল্য, তার গুণ, তেমনই সমরেন্দ্র সেনগুপ্তর জাদু। শিকাগো শব্দটা দুবার আসছে। একবার তিনি বলছেন, পাথরের জ্যোতিচিহ্নময় শিকাগো আকাশে নক্ষত্রের সুসময় আসেনি এখনো। এখানে কি শিকাগো কথাটাকে ভিনদেশি বলে আর মনে হচ্ছে? শিকাগো আকাশ। আর শেষে বলছেন, এই শুক্ল শিকাগো নয় ততখানি দামি। তিথি বসিয়ে দিচ্ছেন শহরের নামের আগে, শুক্ল শিকাগো। একটা অনুপ্রাস তৈরি হচ্ছে তালব্যস্বয়ের, কিন্তু কোথাও শিকাগোর একটা ভঙ্গিও করানো হচ্ছে, অথচ তার মধ্যে কোনো জোর খাটানো নেই। এইটা একজন নিখুঁত কবি ছাড়া পারা বড় মুশকিল। একটা লেখা পড়ি, এই লেখাটা দিয়েই আজকে শেষ করি। আমাদের সময় তো সংক্ষিপ্ত, আবার নিশ্চয়ই ফিরব সমরেন্দ্র সেনগুপ্তর কবিতা নিয়ে। অশ্বারোহী। নিখিল বিশ্বাসের দুটি ঘোড়া 17 বছর ধরে ছুটছে আমার ঘরের আলো অন্ধকারে। দেয়ালের মধ্যবর্তী শূন্যতা যেন তেপান্তর, যা এখনো নির্ণীত হলো না। দুঃখ সুখ হলো না এখনো চেনা। নিখিলের এমন আশ্চর্য অয়েল খুব বেশি নেই। আমি বাইরে ধুলোয় গিয়ে মাঝে মাঝে ছুটি। সেখানে পায়ের দাগ পড়ে ভয়াবহ। দাগ ধরে কেউ এলে তার হিংসুক শিকড়ে মারি লাথি। আমার অরণ্য আজ আমাকেই কাঁধে নিয়ে ছোটে। একবারও নদীর পাশে ঝর্ণা আলোচনার পাথরে নামায় না। আমি এই পরাণমুখ দৌড়ে চাই ও দুই ঘোড়ার ফুঁসে ওঠা কেশরের মতো বাতাস সরাতে। কোনো সাবলীল প্রান্ত তবু নিকটে আসে না। প্রতিদিন সূর্যাস্তের আগে পশ্চিমের রং বড় কলরব করে। এখন আমার ইচ্ছা শুধুমাত্র কালো আর সাদা, গ্রন্থের সাদা ফাঁকে অক্ষরের পবিত্র কালিমা। ঘরের দেয়াল সাদা, সাদা চিরকালই এক প্রাচীন শূন্যতা। বাইরে অখিল বিশ্ব, যে কোনো দাঁড়ানো শিল্পে অবিশ্বাসী অবিনাশী নিখিল বিশ্বাস উদ্দাম অস্থির ছুটছে। যুগল ঘোড়ার পিঠে একই অশ্বারোহী। দুটি তৈলচিত্র
অয়েল পেইন্টিং, দুটি ঘোড়া কিভাবে প্রকৃতিতে সময় কবিতায় মিশে যাচ্ছে, সেই জাদু এখানে এনেছেন সমরেন্দ্র। এবং আরও একবার বৈপরীত্যের সেই খেলা, যেখানে উনি বলছেন গ্রন্থের সাদা ফাঁকে অক্ষরের পবিত্র কালিমা। কালিমার আগে কখনো আমরা পবিত্র বসাই কি? সমরেন্দ্র বসিয়েছেন, কারণ সেই কালিমা কবিতাকে প্রস্ফুটিত করে। আজকে আপনাদের সঙ্গে থাকলাম সমরেন্দ্র সেনগুপ্তর কবিতাকে নিয়ে। ভবিষ্যতে হয়তো আবারও কখনো তাকে ফিরে পড়ব কবির সঙ্গে দেখার এই আড্ডায়। ভালো থাকবেন, আবার দেখা হবে।